একেবারে জমে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দান। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তাপ। চলুন এই হাই ভোল্টেজ লড়াইয়ের গভীরে গিয়ে একবার দেখে নেওয়া যাক কোন দল কিভাবে তাদের ঘুঁটি সাজাচ্ছে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েই গেছে, আর তার সঙ্গে সঙ্গেই রাজ্যের রাজনীতিক পারদ কিন্তু চড়চড় করে বাড়ছে। সব দলই এখন ময়দানে নেমে পড়েছে নিজেদের সেরা চালটা দেওয়ার জন্য। আর এর মধ্যেই কিন্তু শাসক দল মানে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে একটা বেশ বড়সড় চাল দিয়ে দিয়েছে। চলুন দেখি এই তালিকাটা তাদের নির্বাচনী কৌশল সম্পর্কে আমাদের কি বলে। দেখুন, প্রধান দলগুলো তাদের প্রার্থীদের নাম ঘোষণা করার সাথে সাথেই কিন্তু নির্বাচনী লড়াইয়ের ছবিটা বেশ পরিষ্কার হয়ে উঠছে। আর তৃণমূল কংগ্রেস তো প্রায় সব আসনেই তাদের প্রার্থীদের নাম একেবারে প্রথমবারই সামনে এনেছে, যা থেকে তাদের আত্মবিশ্বাসটা বেশ স্পষ্ট বোঝা যায়। তো এবার চলুন সরাসরি তৃণমূলের প্রার্থী তালিকার দিকে তাকানো যাক। এই তালিকাটা খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেছেন, আর বলাই বাহুল্য এতে বেশ কিছু চমক কিন্তু অপেক্ষা করছে। তৃণমূল কিন্তু মোট ২৯৪টা আসনের মধ্যে ২৯১টাতেই প্রার্থী দিয়েছে। তাহলে বাকি ৩টে আসনের কি হলো? ওই ৩টে আসন যেগুলো দার্জিলিংয়ের পাহাড়ি এলাকার, সেগুলো তারা তাদের জোটসঙ্গী বিজিপিএমকে ছেড়ে দিয়েছে। এটা কিন্তু পাহাড়ের রাজনীতিতে তাদের একটা বিশেষ কৌশলকেই তুলে ধরে। তালিকার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো কিছু নতুন মুখের আগমন আর কিছু পরিচিত মুখের অনুপস্থিতি। একদিকে যেমন এশিয়ান গেমসের সোনাজয়ী স্বপ্না বর্মন বা সাংবাদিক কুণাল ঘোষের মতো নতুন মুখ আনা হয়েছে, তেমনি আবার ক্রিকেটার মনোজ তেওয়ারির মতো তারকা মুখে এবার টিকিটই দেওয়া হয়নি। মানে দলের ভাবমূর্তি বদলানোর একটা স্পষ্ট চেষ্টা কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, প্রার্থী তালিকা তো জানা গেল, কিন্তু এই নামগুলোর পেছনে আসল কৌশলটা কি? চলুন এবার সেটাই একটু বিশ্লেষণ করে দেখা যাক। ৭৫ জন ভাবা যায়, ৭৫ জন সিটিং এমএলএকে এবার টিকিটই দেওয়া হয়নি। সংখ্যাটা সত্যিই বিশাল। এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার সামাল দিতে আর দলের ভাবমূর্তিটাকে একটা নতুন রূপ দিতেই এই বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজনীতিক বিশ্লেষকরা এই কৌশলটাকে বলছেন কন্ট্রোলড চার্ন বা নিয়ন্ত্রিত পরিবর্তন। এর মানেটা কি? মানে হলো এমনভাবে কিছু প্রার্থীকে বদলানো যাতে মানুষের ক্ষোভও কমবে, আবার দলের নিচুতলার সংগঠনও দুর্বল হবে না। মানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ব্যাপারটা অনেকটা সেরকম। এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। দেখুন, তৃণমূল এবার তারকা নির্ভরতা থেকে সরে এসে সংগঠনের ওপরে বেশি জোর দিচ্ছে। বড় নামের বদলে যাদের এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ভালো তাদেরকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবার চলুন একটু সংখ্যাতত্ত্বের দিকে তাকাই। মানে এই প্রার্থী তালিকা দিয়ে তৃণমূল ঠিক কোন কোন ভোটার গোষ্ঠীকে কাছে টানতে চাইছে, এই সংখ্যাগুলোই কিন্তু আসল গল্পটা বলবে। এই চারটা দেখুন, ২৯১ জন প্রার্থীর মধ্যে ৫২ জন হলেন মহিলা, ৯৫ জন তপশিলি জাতি ও উপজাতির, আর ৪৭ জন সংখ্যালঘু সম্প্রদায়ের। এই সংখ্যাগুলো থেকে স্পষ্ট যে তৃণমূল নারী, দলিত এবং সংখ্যালঘু ভোট ব্যাংককে বেশ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে মহিলা প্রার্থীদের সংখ্যার দিকে যদি তাকান, তাহলে দেখবেন তৃণমূল তাদের প্রধান প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেকটাই এগিয়ে। রেকর্ড সংখ্যক ৫২ জন মহিলা প্রার্থী দিয়ে তারা নারী ক্ষমতায়নের বার্তাকে আরও জোরালো করতে চেয়েছে, এটা বলাই যায়। তো প্রার্থীদের কথা তো হলো, কিন্তু আসল প্রশ্ন হলো তারা ঠিক কাদের মন জয় করার চেষ্টা করছেন। চলুন এবার পশ্চিমবঙ্গের ভোটারদের দিকে একবার চোখ বোলানো যাক। এটা হলো পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে প্রকাশিত একেবারে সরকারি তথ্য। মানে রাজ্যের ভোটারদের সম্পর্কে একটা পরিষ্কার ছবি এখান থেকে পাওয়া যাবে। এখানকার মূল সংখ্যাগুলো দেখুন। মোট ভোটার হলেন প্রায় ৬.৫ কোটি, যার মধ্যে মহিলা ভোটার ৩.16 কোটি। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হল লিঙ্গ অনুপাত ৯৫৬ থেকে বেড়ে ৯৬৪ হয়েছে, যা নিঃসন্দেহে একটা খুবই ভালো দিক। আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। চলুন এবার সেই বিষয়গুলো দেখে নিই যেগুলোর ওপর এই নির্বাচনের ভবিষ্যৎ নির্ভর করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটা কিন্তু এবারে নির্বাচনের সুরটা বেঁধে দিয়েছে। একদিকে যেমন কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, তেমনি আবার রাজনৈতিক সৌজন্য বজায় রাখারও আহ্বান জানানো হচ্ছে। বেশ ইন্টারেস্টিং, তাই না?
আর এবারে নির্বাচনে সম্ভবত সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ভবানীপুরের লড়াই। 2021 সালে নন্দীগ্রামের পর এটা মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীর মধ্যে দ্বিতীয় হাই প্রোফাইল টক্কর। বলাই বাহুল্য, গোটা রাজ্যের নজর কিন্তু এই কেন্দ্রেই থাকবে। সুতরাং শেষ প্রশ্নটা এটাই, এই যে একটা ভেবেচিন্তে করা পরিবর্তন আর সংগঠনের ওপর জোর দেওয়ার কৌশল, এটা কি তৃণমূলকে টানা চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরিয়ে আনতে পারবে? এই উত্তরটা জানার জন্য তো আমাদের সবাইকে ফলাফলের দিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে।